স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। ভারত বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য এটা থাকবে না, এটা নেপাল এবং ভুটানের সাথে আমাদের পারস্পরিক এই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে। এগুলি যদি স্বচ্ছ না হয়, টেকনিক্যাল ডিসিশন না হয়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলি টেকসই হয় না। পারস্পরিক উপাদেয়তাটা থাকা দরকার এবং পারস্পরিকভাবে আমরা দেয়া নেওয়ার জায়গাটা, এই স্পিরিটটা থাকা দরকার বলে মনে হয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ বাড়াতে সাম্প্রতিক চুক্তি দেশের জন্য কতটা লাভবান হবে তা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার দাবি বিশেষজ্ঞদের। এ নিয়ে ভ্রান্ত ধারণা দূর করতে পরামর্শ এসেছে চুক্তি বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার। রেল যোগাযোগ বাড়লে বাণিজ্য, পর্যটন ও যোগাযোগ খাতে উভয় দেশই লাভবান হবে বলে মনে করছে দুই দেশের সরকার সংশ্লিষ্টরা। এ নিয়ে প্রতিবেদন রয়েছে এখন সকালে। টাকা পার 11.664 গ্রামে ট্যাক্স প্লাস লজিস্টিক একটা কস্ট আছে 1.5% সামথিং লাইক দ্যাট। রাজস্ব কেমনে বাড়বে সেই প্রপোজালগুলি আমরা বাজেটের আগে দিই, কিন্তু ওনারা সেগুলিকে তেমন একটা নজরে আনে না। এমবিআর এর ভ্যাট আর ট্যাক্সের এটা যত স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে, এইটা চেঞ্জ করলে আমার মনে হয় বা জুয়েলারি বা সেক্টর ডেভেলপ হয়ে যাবে। এটা পুরোপুরি এখন একটা ইনফর্মাল সাপ্লাই চেনে দাঁড়িয়ে আছে এবং এখানে ইললিগ্যাল ট্রানজ্যাকশানগুলো সবচেয়ে বেশি। এরকম একটা সাপ্লাই চেনের মাধ্যমে আপনি কোনোদিনই একটি বলিষ্ঠ, এটা রপ্তানিমুখী দূরে থাক, অভ্যন্তরীণ সাপ্লাই চেনই আপনি গড়ে তুলতে পারবেন না। সঠিক নীতিমালার অভাবে বিকশিত হতে পারছে না জুয়েলারি শিল্প। স্বর্ণ আমদানিতে শুল্ক এবং অভ্যন্তরীণ বাজারে বেচাকেনায় ভ্যাট কমানোর দাবি ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা মনে করেন সরকারি প্রণোদনা পেলে তৈরি পোশাকের মতোই জুয়েলারি শিল্প হয়ে উঠতে পারে রপ্তানির অন্যতম খাত। এখন সকালে এ নিয়েও রয়েছে প্রতিবেদন। শুরুতেই বাংলাদেশ ভারত রেল যোগাযোগ প্রসঙ্গ। বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে চলবে ভারতের রেল, এ নিয়ে সরব আলোচনা চলছে টেবিল। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ ভারত রেল নিয়ে যে সমঝোতা করছে সেটি শুধু ভারত উপকৃত হবে না, বাণিজ্য সম্প্রসারণ হবে বাংলাদেশেরও। বিশেষজ্ঞরা বলছেন চুক্তি টেকসই করতে আগেই বিশ্লেষণধর্মী সমীক্ষা প্রয়োজন এবং সেই সাথে জরুরি দেয়া নেয়ার যোগ বিয়োগে দুই দেশের স্বাচ্ছন্দ্যবোধ ও স্বচ্ছতা। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। গত কয়েক বছরে দক্ষিণাঞ্চল সহ সারা দেশে বেড়েছে রেলপথ। রেল নেটওয়ার্কে যুক্ত হয়েছে নতুন নতুন জেলা। তবে এবার আন্তদেশীয় রেল যোগাযোগেও বাড়ছে পরিধি। সবশেষ প্রধানমন্ত্রীর ভারত সফরে যার প্রতিফলন দেখা গেছে। সমঝোতা হয় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের, যা নিয়ে আলোচনার টেবিলও সরগরম। যদিও প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের ট্রানজিট সুবিধা নতুন নয়, নৌ ও সড়কপথ ছাড়াও 5টি রেল রুটে বাংলাদেশ ভারত ট্রেন চলাচল করছে, যার 2টি পণ্যবাহী। তাহলে এবারের সমঝোতায় এত আলোচনা কেন? এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের মধ্য দিয়ে রেলযোগে দেশের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি পণ্য পরিবহন করতে পারবে ভারত। বলা হচ্ছে এই সুবিধায় ভারতের ট্রেন গেদে সীমান্ত দিয়ে দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, তারপর ঈশ্বরদী, আব্দুলপুর, পার্বতীপুর, চিলাহাটি সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ড অতিক্রম করবে। একই ট্রেন হলদিবাড়ি থেকে যাবে আসামের ডালগাঁও। সুযোগ রয়েছে হাসিমারা হয়ে ভুটান যাওয়ার। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে জুলাই মাসেই হবে এ পথে পরীক্ষামূলক চলাচল। তারা বলছেন শুধু ভারত নয়, নেপাল ও ভুটানের সাথেও এই রেলপথের মাধ্যমে নতুন বাণিজ্যের দ্বার উন্মোচন হবে। ঈশ্বরদী, আবদুল্লাপুর হয়ে আমাদের চিলাহাটি হয়ে ডালগাঁও পর্যন্ত একটা এমটি র্যাক হয়তো আগামী মাসেরই কোনো এক সময় এটা একটা পরীক্ষামূলক একটা চলবে। তো ওইটাকে আমরা চেয়েছি ডালগাঁও না, যাতে হাসিমারা পর্যন্ত এটাকে এক্সটেন্ড করা হয়। ভেরি ক্লোজ টু ভুটান। ভারত বাংলাদেশের মধ্যে এই বাণিজ্য এটা থাকবে না, এটা নেপাল এবং ভুটানের সাথে আমাদের পারস্পরিক এই সম্পর্কটা আরও সুদৃঢ় হবে এবং ব্যবসা বাণিজ্যও অনেক উন্নত হবে।
তবে যোগাযোগ বিশেষজ্ঞদের মত, এই চুক্তির ফলে দেশের লাভ কতটুকু হবে সেটি সবার আগে পর্যালোচনা করতে হবে। বিশেষ করে আর্থিক ও অবকাঠামো খাতে কী প্রভাব পড়বে তা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন তারা। আমার কতটুকু অবকাঠামোর শেয়ার এবং অবচয় এবং অপারেশনাল ডিসরাপশন এইগুলিকে টেকনিক্যাল রিপোর্ট আমার মনে হয় করে নিলে স্বচ্ছ হবে। স্বচ্ছতার বিউটিটা হলো যে কোনো চুক্তি করা যায়, কিন্তু টেকসই হবে কি না, ফেয়ার হলো কি না, এগুলি যদি স্বচ্ছ না হয়, টেকনিক্যাল ডিসিশন না হয়, তাহলে অনেক সময় দেখা যায় এগুলি টেকসই হয় না। আমার যে ন্যায্য পাওনাটা সেটা যদি আমি আদায় করতে না পারি, তাহলে এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি আশা করব টেকনিক্যাল ডিসিশন হবে এবং উইন উইন সিচুয়েশন হবে। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, দেয়া নেয়ার যোগবিয়োগে উভয় দেশের স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছতা জরুরি। সেই সাথে জনগণের সম্পৃক্ততায় জোর দেয়া দাবি তাদের। 95% লোকই তো কনভিন্স না বা বুঝতে পারছে না যেটা কি, কেন আমি এটাতে রাজি হলাম বা এটাতে কী উপযোগিতা কী উপকারিতা আমার হবে। তো কাজে সেই জায়গাগুলোতে আমি মনে করি যে স্বচ্ছতাটার খুব জরুরি দরকার, এবং স্বচ্ছতাই কিন্তু আপনাকে টেকসই হওয়ার সুযোগটা তৈরি করে। তো কাজে এই স্বচ্ছতার জায়গাটা থাকা দরকার, পারস্পরিক উপাদেয়তাটা থাকা দরকার, এবং পারস্পরিকভাবে আমরা দেয়া নেওয়ার জায়গাটা, এই স্পিরিটটা থাকা দরকার বলে মনে করছি। তো কাজেই ভারত যদি মনে করে তার প্রয়োজন, ঠিক আছে, আমরা তাকে দিলাম, আমাদের প্রয়োজনটাও ভারত মনে রাখবে, এটাই আমার কাছে প্রত্যাশা। যদিও এ পথের সময়সূচি, পণ্যের ধরন ও ট্রেনের সংখ্যা এখনও নির্ধারণ হয়নি। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বর্ণ। এছাড়াও একটি দেশের ঋণ যোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণকে মজুদ সহায়ক ভূমিকা পালন করে। সেদিক থেকে পিছিয়ে বাংলাদেশ। বিপুল সম্ভাবনা থাকলেও সঠিক রাজস্ব ব্যবস্থাপনা ও নীতিগত ইস্যুর অভাবে এই শিল্প এগোতে পারছে না বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এবং অর্থনীতিবিদরা বলছেন, সবার আগে স্বর্ণ চোরাচালানের বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনা খাত হয়ে উঠবে। বিস্তারিত সিউল আহমেদের প্রতিবেদনে। পৃথিবীতে অন্যান্য মৌলের তুলনায় স্বর্ণের পরিমাণ খুবই কম। সে কারণে অর্থনীতিতে স্বর্ণের কৌশলগত গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্বর্ণের মজুদ। 18 শতক থেকে মূল্যবান এ ধাতু রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের নির্ভরযোগ্য উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে। 1970-এর দশকে আনুষ্ঠানিকভাবে গোল্ড স্ট্যান্ডার্ড পরিত্যক্ত হয়। তবুও অনেক দেশ এখনও স্বর্ণের মজুদ বাড়িয়ে চলছে। এদিকে ক্রমবর্ধমান অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের রিজার্ভেরও চাহিদা বাড়ছে। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্পদ সংরক্ষণের জন্য স্বর্ণকে অগ্রাধিকার দিচ্ছে। এছাড়াও একটি দেশের ঋণযোগ্যতা ও সামগ্রিক অর্থনৈতিক অবস্থানকে সংহত করতে স্বর্ণের মজুদ সহায়ক ভূমিকা পালন করে। বিপুল সম্ভাবনা থাকলেও বাংলাদেশ স্বর্ণ রপ্তানি বা মজুদে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পিছিয়ে আছে। দেশে স্বর্ণের বাজারের আকার প্রায় 3 লাখ কোটি টাকা। স্বর্ণ ব্যবসার সাথে যারা জড়িত তাদের মতে 2030 সালের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ স্বর্ণের বাজার প্রায় 12% বৃদ্ধি পাবে। তবে টেকসই প্রবৃদ্ধির জন্য দরকার সঠিক রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা। এদিকে বর্তমানে সোনার অলংকার বিক্রির ক্ষেত্রে ভ্যাটের হার 5%। সেটিকে পরিবর্তন করে 3% নামিয়ে আনা দরকার বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। রাজস্ব কেমনে বাড়বে সেই প্রপোজালগুলি আমরা বাজেটের আগে দিই, কিন্তু ওনারা সেগুলিকে তেমন একটা নজরে আনে না। সাধারণত কাস্টমাররা এত বেশি ভ্যাট দিয়ে অভ্যস্ত না। এমনি গোল্ডের দাম বেশি, তারপরে হলো এই ভ্যাটের জন্য, অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে 3% ভ্যাট। তো 3% ভ্যাট যদি এত দামে গয়না ইজিভাবে ইন্ডিয়াতে অনেকে চলে যায়। আমাদের এখানে যদি কমিয়ে দিত 3%, তাহলে এইখানে অনেককে বোঝানো যাইতো কাস্টমারদেরকে, তারাও বিদেশমুখী হইতো না। এদিকে দেশের স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতির মতে ভারতের সাথে বাংলাদেশের স্বর্ণের দাম ভরি প্রতি পার্থক্য অনেক টাকা। কোনো কোনো ক্ষেত্রে এই পার্থক্য 10,000 টাকারও বেশি। দেশের স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত 5% ভ্যাট এবং বাজুস নির্ধারিত গহনার ন্যূনতম মজুরি 6% যুক্ত হয়। সব মিলে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে বাংলাদেশে মোট 1,29,819 টাকা লাগছে। অন্যদিকে ভারতে এক ভরি স্বর্ণের ক্ষেত্রে 3% হারে ভ্যাট এবং মজুরি দিয়ে এক ভরি স্বর্ণের অলংকার কিনতে লাগছে প্রায় 1,19,259 টাকা। ইম্পোর্টের ক্ষেত্রে হচ্ছে আপনার 5% ভ্যাট, AIT 5%, 2,000 টাকা পার 11.664 গ্রামে
ট্যাক্স প্লাস লজিস্টিক একটা কস্ট আছে 1.5% সামথিং লাইক দ্যাট। এগুলো হিসাব করলে 13 থেকে 14% আমাদের ট্যাক্স পড়ে যাচ্ছে গোল্ড ইম্পোর্ট করতে গিয়ে। আপনি 4000 টাকা দিয়ে যে ব্যাগেজ রুলের আন্ডারে আপনি প্রোডাক্টটা নিয়ে আসতে পারতেছেন, সেই প্রোডাক্টটা যদি একজন ইম্পোর্টার 13.5 বা 14% ট্যাক্স দিয়ে আনে, তাহলে কোনটা সেল হবে, কোনটা সহজলভ্য? গভর্নমেন্টকে এই জায়গাটা হাত দিতে হবে। 2018 সালে স্বর্ণ নীতিমালা অনুমোদন দেওয়া হলেও 2021 সালের অক্টোবরে তা সংশোধন করা হয়। স্বর্ণালংকার বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাট হার পরিবর্তনের দাবি ব্যবসায়ীদের। তাহলে তৈরি পোশাক শিল্পের মতো জুয়েলারি শিল্প একটি অন্যতম সম্ভাবনাময় খাত হয়ে উঠবে বলে মনে করেন স্বর্ণ ব্যবসায়ীরা। আমি যদি আজকে এলসি ওপেন করি, সেই প্রোডাক্টটা আমার হাতে পাইতে মিনিমাম 15 থেকে 20 ওয়ার্কিং ডেজ লাগতেছে। গোল্ডের প্রাইসটা মিনিটে ওঠানামা করে, তো সেখানে আমি ইম্পোর্ট করে 15 দিন পরে আমার এইটার মূল্য কি আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই রিস্কে যাওয়ার চাইতে আমি যদি খোলা বাজারে আমি পাইয়া যাই, তা আমি কেন এত হ্যাসেলে যাব? যার কারণে আমাদের যারা ইম্পোর্টার আমরা হতাশাগ্রস্ত। এনবিআর এর ভ্যাট আর ট্যাক্সের এটা যত স্পেসিফিক হবে এবং ক্লিয়ার হবে, এইটা চেঞ্জ করলে আমার মনে হয় বা জুয়েলারি বা সেক্টর ডেভেলপ হয়ে যাবে। পার্শ্ববর্তী রাষ্ট্রে গেলে আরও কম পাই, আমার গাড়ি ভাড়া কম, রেটও কম, একটু রেট কম থাকে, আমি কেন এত দাম দিয়ে নিব? তখন আমরা মনে করি যে 15-16 হাজার টাকা ব্যাটটা একটু কমলে আমরা কাস্টমারটাও পাবো, আমাদের তো কাস্টমার আমাদের রাজস্বটা দিবে, আমরাও পর্যাপ্ত পরিমাণ রাজস্বটা সরকারকে দিতে পারবো। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশেই প্রথম স্বর্ণ পরিশোধনাগার শিল্প স্থাপন করতে যাচ্ছে। এতে করে মেড ইন বাংলাদেশ সংবলিত স্বর্ণের বার রপ্তানির সুযোগ তৈরি হবে। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক এই সদস্যের মতে স্বর্ণ থেকে রাজস্ব আয় বাড়াতে আমদানি প্রক্রিয়া সহজ করতে হবে, একই সাথে কমাতে হবে শুল্ক। প্রকৃতপক্ষে ব্যাগেজ রুলের আওতায় যেগুলো আসে সেগুলোতে মার্কেটে ইফেক্ট খুব বেশি থাকে তা না। মার্কেটে ইফেক্ট থাকে আসলে যেটা চলাচলের মাধ্যমে আসে, আনডিক্লেয়ার্ড যেটা আসে, সেটার ইফেক্টই বেশি। আর এখানে তারপরেও সংশোধনের আমার মনে হয় সুযোগ রয়ে গেছে। সেটা হচ্ছে যেমন একসময় 200 গ্রাম ছিল, পরে 150 গ্রাম করা হলো, এখন 100 গ্রাম করা হলো। হয়তো এনবিআর গ্র্যাজুয়ালি এটা হয়তো কমিয়ে ফেলবে, কমিয়ে ফেলাই ভালো আমার কাছে মনে হয় জিনিসটা। স্বর্ণের যে একই আইটেম 12 পিস পর্যন্ত আনা যাবে, 12 পিস আসলে কমার্শিয়াল কোয়ান্টিটি হয়ে যায়। আমি মনে করি এই সংখ্যাটা কমিয়ে আনা দরকার, যে একই আইটেম 3-4 পিস, হাইয়েস্ট 6 পিস পর্যন্ত হতে পারে। দেশের অন্যতম রপ্তানি খাত হিসাবে গড়ে উঠতে জুয়েলারি শিল্পের সক্ষমতা তৈরি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারকে সবার আগে স্বর্ণ চোরাচালান বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। এটা পুরোপুরি এখন একটা ইনফর্মাল সাপ্লাই চেনে দাঁড়িয়ে আছে এবং এখানে মানে ইললিগ্যাল ট্রানজ্যাকশানগুলো সবচেয়ে বেশি। এরকম একটা সাপ্লাই চেনের মাধ্যমে আপনি কোনোদিনই একটি বলিষ্ঠ, এটা রপ্তানিমুখী দূরে থাক, অভ্যন্তরীণ সাপ্লাই চেনই আপনি গড়ে তুলতে পারবেন না। সেটা স্বর্ণ হোক, স্বর্ণের জুয়েলারি হোক, সে কোনোটাই সম্ভব না। সুতরাং বাজুসের উচিত হবে সরকারের সহযোগিতা নিয়ে সমস্ত ধরনের আমদানি রপ্তানিগুলো এগুলো যাতে ফর্মালাইজড হয়, কোনো ধরনের ইললিগ্যাল ট্রানজ্যাকশানে যাতে তাদের সদস্যরা উৎসাহিত না হন, সেই জায়গাগুলোর দিকে প্রথমত নজর দেওয়া। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তথ্য মতে গত 1 বছরে যদি বৈধ পথে স্বর্ণ আমদানি করা হতো, তাহলে বাংলাদেশ ব্যাংকে $22 বিলিয়ন রিজার্ভ জমা পড়ত। এ থেকে সরকার রাজস্ব পেত প্রায় 10,000 কোটি টাকা। বিপুল সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র যথাযথ পদক্ষেপের অভাবে বিশ্বের স্বর্ণালংকার রপ্তানিকারক দেশের তালিকায় নেই বাংলাদেশ। তবে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের নাম। অন্যদিকে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস বলছে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 73,000 কোটি টাকার স্বর্ণ পাচার হচ্ছে। যদি এই পাচার রোধ করা যেত, তাহলে বিশ্বে বাংলাদেশের যে জুয়েলারি পণ্য রপ্তানি রয়েছে সেটি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করত। কারণ বাংলাদেশে যে জুয়েলারি কারিগর রয়েছে তাদের প্রশংসায় পঞ্চমুখ পুরো বিশ্ব। সিউল আহমেদ, এখন, ঢাকা। কালো টাকা সাদা নিয়ে ঢালাও প্রশ্নে বিব্রত ব্যবসায়ীরা, তাই অবৈধ আয় ও অপ্রদর্শিত অর্থের আইনগত ব্যাখ্যা চান ব্যবসায়ী নেতারা। আয়কর সংশ্লিষ্টরা বলছেন রাষ্ট্রের স্বার্থে বিনিয়োগের সুযোগ ইতিবাচক, তবে তা হতে হবে নির্ধারিত পন্থায়। যদিও এনবিআরকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করে নিলেও দুর্নীতির প্রমাণ পেলে ছাড় দেবে না বলছে দুদক। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে।
কারওয়ান বাজারের এই ফলের আড়তে বসে সৎপথে টাকা আয় রোজগার করেন এই ব্যবসায়ী। তবে তিনি যদি এই আয়ের হিসাব আয়কর রিটার্নে না দেখান তবে এনবিআর বলছে তা হবে অপ্রদর্শিত অর্থ। তবে আপনি চাইলে এই টাকা অবৈধ পথেও আয় করতে পারেন, সেটি হবে অপ্রদর্শনযোগ্য বা অবৈধ বা কালো টাকা। 2024-25 অর্থ বছরে অপ্রদর্শিত অর্থ বা সব ধরনের কালো টাকা সাদা করার সুযোগ দিচ্ছে সরকার। তবে বৈধ আর অবৈধর মধ্যে রয়েছে জটিলতা। বাজেট প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যক্তি বা কোম্পানির কাছে যদি এমন অর্থ থাকে যার আয়ের উৎস তিনি ছাড়া কেউ জানেন না কিংবা জবাবদিহিতার ভয়ে তা প্রকাশও করছেন না, সেই টাকায় ফ্ল্যাট, বাড়ি বা জমি কেনার পাশাপাশি নগদ টাকার হিসাব দিলে 15% কর কেটে সেই অর্থের বৈধতা দেবে এনবিআর। এমনকি কোন উৎস থেকে টাকা আয় হয়েছে সে প্রশ্নও করা হবে না। এ সুবিধা নিয়ে সরকারি চাকুরের, রাজনীতিবিদ বা অবৈধভাবে আয় করা যে কোনো ব্যক্তি তার অর্থ আইনগতভাবে বৈধ করে নিতে পারছেন বিনা প্রশ্নে। যদিও এনবিআর বলছে বৈধ অবৈধ বিতর্কে যাচ্ছেন না তারা। দীর্ঘদিন অপ্রদর্শিত থাকা সম্পদের হিসাব দিতে চেয়েছেন ব্যবসায়ীরা। তাদের জন্য আয়কর রিটার্ন সহজ করতেই এ আইন। তবে ব্যবসায়ীরা বলছেন কালো টাকা সাদা করার ঢালাও সুবিধায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। এক্ষেত্রে কোম্পানির অপ্রদর্শিত অর্থ আর ব্যক্তির অবৈধ আয় আলাদা করে দুটির জন্য পৃথক ধারা প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। একজন ভালো ব্যবসায়ী যে 10 বছর, 20 বছর, 30 বছর সে আস্তে আস্তে সে ট্যাক্স দিয়ে তার ফাইলটা বড় করছে, তার কাছে অবশ্যই এটা খারাপ লাগার কথা যে আমি কেন তাইলে এই সুযোগটা পেলাম না। যে সমস্ত টাকা ডিসিপ্লিন ওয়াইতে আসে নাই, অসাংবিধানিকভাবে কোনো টাকা আসছে সেটাকে আমরা করবো না। একজন ব্যবসায়ী দেখবে সে কি আসলে কীভাবে আসছে ওইটা দেখতে পারে, ওটা দেখলে আমার মনে হয় এটা আগে ছিল, যেটা আগে ছিল সেই ক্লজটা দিয়ে দিলে হয়। বিদ্যমান আয়কর আইনে বলা হয়েছে আয়ের উৎস অবৈধ বা অপরাধমূলক কার্যক্রম হলে অর্থ প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে না। বিশেষ করে কোনো সংস্থার চোখে অপরাধী বা দুর্নীতির কারণে সমালোচিত এমন কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ এনবিআরের কাছে প্রদর্শন করে প্রাপ্তি স্বীকার নিতে চান সে সুবিধা পাওয়া যাবে না আইনে। তবে দুদক, থানা ও আদালতে মামলা বা অভিযোগ কিংবা কোনো সংস্থার নজরে আসার আগেই কোনো ব্যক্তি যদি তার অবৈধ অর্থ বৈধ করতে এনবিআরে ফাইল তৈরি করে প্রাপ্তি স্বীকার গ্রহণ করেন, প্রস্তাবিত আইনের বলে তার বৈধতা নিয়েও আর কোনো প্রশ্ন করা যাবে না। অবৈধ অর্থ পাচার কিংবা অপচয় না করে দেশেই বিনিয়োগের স্বার্থে এ সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। যদি আমি এই অর্থটাকে প্রদর্শনের সুযোগ না রাখি তাহলে এই অর্থটা ভোগ বিলাসে ব্যয় হবে, অথবা দেশের বাইরে চলে যাওয়ার একটা ঝুঁকি থাকবে। কালো এবং ধূসর দুটোকেই প্রদর্শনের সুযোগ দিতে চাচ্ছে। এখন যদি সরকার সিদ্ধান্ত নেয় যে না আমি শুধু ধূসরকেই সুযোগ দিব, কালোকে সুযোগ দিব না, কেন প্রশ্ন করা যাবে না, তাহলে এই জায়গাতেও কিন্তু আমরা জানি যে মানুষ আগ্রহী হবে না। প্রস্তাবিত বিধানে বৈধ আয়ে সর্বোচ্চ কর 30% আর অবৈধ আয়ে 15%। নৈতিকভাবে এ নিয়ম দৃষ্টিকটু হলেও রাষ্ট্রের প্রয়োজনে যদি অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়া হয় সে বিনিয়োগের খাত নির্ধারণ করে দেওয়া উচিত বলে মত এনবিআরের সাবেক চেয়ারম্যানের। ওরে প্রশ্ন করা হবে কি হবে না এ বিষয়টা উজ্জ্বল থাকুক, কারণ একবার আপফ্রন্ট বলে দিলে হয় কি তখন চারিদিকে একটা এই নোশনটা চলে যায় যে টাকা কোনো ব্যাখ্যা ছাড়াই আয় করা যায়, মানে আমার কেউ বলবে না, আমার কেউ কিছু বলতে পারবে না। তুমি স্পেসিফিক খাত বলে দাও যে তুমি এইটা শিক্ষায় বা চিকিৎসায় বা ইভেন হাইটেক এটা বলে দাও, দিয়ে বলো যদি এই টাকা তুমি এই জায়গায় ইনভেস্ট করো তাহলে আমি তোমাকে স্পেশাল আলাদা ট্যাক্স হলিডে দেব। তবে অবৈধ অর্থের হিসাব এনবিআরকে দিয়ে কালো টাকা সাদা করলেও দুর্নীতি দমন কমিশনের দায় থেকে মুক্তি পাওয়া যাবে না বলে জানান দুদকের আইনজীবী। 15% টাকা কর দেওয়ার পরেও কালো টাকা সাদা করার পরেও যদি টাকাটার উৎস বৈধ না হয় এবং সেটা যদি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয় তাহলে অবশ্যই দুর্নীতি দমন কমিশন তার আইনের আওতায় 26 এবং 27 ধারা অনুযায়ী সেটা
সে ফৌজদারি মামলা করতে পারবে, অনুসন্ধান তদন্ত করতে পারবে, এতে কোনো আইনগত বাধা নাই। ওখানে বলা থাকলে অন্য আইনে যাহা কিছুই থাকুক না কেন, সেই কথাটা কিন্তু দুদকের আইনেও আছে। অপ্রদর্শিত অর্থ বৈধ করা বা অর্থনীতির মূলধারায় ফিরিয়ে আনতে গিয়ে তা যেন বৈধভাবে আয় করা নিয়মিত করদাতাদের হতাশ না করে সেটিও লক্ষ্য রাখতে হবে বলে পরামর্শ বিশ্লেষকদের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। 240 কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর সিটি কর্পোরেশন ও বিভিন্ন পৌরসভা প্রতিষ্ঠানের। বকেয়ার তালিকার শীর্ষে চাঁদপুর পৌরসভা। চলতি জুন মাসে 900টিরও বেশি বিশেষ অভিযানে ওই সকল প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনায় সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবির কুমিল্লা অঞ্চল। মাসুদ আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা অঞ্চলে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ দেখলে যে কারো চোখ কোপালে উঠে যাওয়া অস্বাভাবিক কিছু না। কুমিল্লা অঞ্চলের সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সাধারণ গ্রাহকের কাছ থেকে 240 কোটি টাকা পায় পিডিবি। বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর 6 জেলার 8,500 গ্রাহকের কাছ থেকে পাহাড় সমান এই বিল আদায়ে সম্প্রতি অভিযানে নেমেছে পিডিবি। জুন মাস ধরে এই বিশেষ অভিযানে 900টির বেশি সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি। এই অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় কুমিল্লার লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের। একই দিন বিচ্ছিন্ন করা হয় লাকসাম পৌরসভার হকার্স মার্কেট, অডিটোরিয়াম ও পানি পরিশোধনাগারের বিদ্যুৎ সংযোগও। ভোগান্তিতে পড়েন লাকসাম দৌলতগঞ্জের মাছ, মাংস ও কাঁচা বাজার সহ হকার্স মার্কেটের ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নিয়মিত খাজনা ও যাবতীয় বিল পরিশোধ করলেও পিডিবিকে বিদ্যুৎ বিল পরিশোধ করেনি পৌর কর্তৃপক্ষ। বলছে 2017 সালে বিল ফানা আছে 24 লাখ কত টাকা, এটা আমরা জানি না। সারাটা দিন এত কষ্ট সেই বাজারটার মধ্যে মানুষ দোকানদারি করবে টাইমে, আমাদের অপরাধটা কি এটা? হঠাৎ যারা বিদ্যুৎ অফিসের লোক এসে আমাদের এখানে লাইন বিচ্ছিন্ন করে দিচ্ছে। তবে পৌর মেয়র বলছেন পিডিবির বকেয়া বিল পরিশোধ শুরু হয়েছে। আমাদের কোনো অনাগ্রহ নাই, অনাগ্রহ থাকলে আমরা সেটা করতাম না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা, যত সমস্ত দায় দেনা সেগুলি কিন্তু পরিশোধ করতে হবে, বিশেষ করে বিদ্যুৎ বিল। এই জুন মাস আমরা প্রায় 25 লক্ষ টাকা পরিশোধ করেছি। যে বিলগুলি আসছে আমরা দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অতি শীঘ্রই সেগুলো আমরা পরিশোধ করার ব্যবস্থা করব। পিডিবি কুমিল্লা অঞ্চলের তালিকায় সবচেয়ে বেশি 20 কোটি টাকা বকেয়া চাঁদপুর পৌরসভায়। টাকার অঙ্কে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। এই কর্পোরেশনের কাছে 9 কোটি টাকা পাওনা পিডিবি। এছাড়াও লক্ষ্মীপুর পৌরসভায় 4 কোটি, ফেনী পৌরসভায় 3 কোটি ও নোয়াখালী পৌরসভায় 1 কোটি টাকা বকেয়া পড়ে আছে দীর্ঘদিন। পিডিবি বলছে কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকার প্রধান কারণ বিল পরিশোধে গ্রাহকের অনাগ্রহ। অঞ্চল প্রধান মনে করেন প্রিপেড মিটার ব্যবহারে আগামীতে থাকবে না এ বকেয়া বিলের সংস্কৃতি। আমরা প্রিপেড শুরু করছি যাতে গ্রাহকে বকেয়া ফেলতে না পারে, এবং আমরা এই বছর আমরা 7.5 লক্ষ গ্রাহককে প্রিপেড করে ফেলছি, এটা পুরো আমাদের পিডিবির ইয়াতে। এবং আমার জন্যে প্রায় এখন 65% প্রিপেড হয়ে গেছে। প্রিপেড মিটার হলে যেটা ভুল বিল, অতিরিক্ত বিল বা ভৌতিক বিল যেটা আমরা বলি, এই ধরনের বিলের কোনো সম্ভাবনা থাকবে না। তবে সচেতন গ্রাহকের অভিযোগ, পিডিবির এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারীর যোগসাজশে নিজেরা লাভবান হতে বকেয়া ফেলে রাখে কোটি কোটি টাকা। মাসুদ আলম, এখন, কুমিল্লা। এবার নিত্যপণ্যের দরদামের খবর। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বাজারে সরবরাহ কম, ফলে খুলনার বাজারে বেড়েছে মাছের দাম। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির মাংসের দাম। বাজার সরবরাহ দরদাম নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, বাজারে মাছ মাংসের সরবরাহ কেমন দেখছেন এবং এ নিয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। খুলনার দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মাছের পাইকারি বাজার খুলনার রূপসা পাইকারি মাছ বাজার। রূপসা নদীর পাড়ে অবস্থিত মাছ বাজারে আসলে সব ধরনের মাছ পাওয়া যায়। এখানে দেশি, হাইব্রিড এবং
সামুদ্রিক মাছ, এই 3 ধরনের মাছই এখানে থাকে সারা বছর। আমরা এই মুহূর্তে অবশ্য মাছের হাইব্রিড প্রজাতির মাছ এবং কিছু হিমায়িত যে মাছ সেগুলোই কিন্তু এই বাজারে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে চাষের বেশ কিছু মাছ রয়েছে এখানে। এর কারণ হচ্ছে গত 65 দিন সাগরে মাছ ধরা সরকারি নিষেধাজ্ঞা রয়েছে, আর যে কারণে কিন্তু জেলেরা সাগরে মাছ ধরতে পারছে না, আর এই বাজারেও কিন্তু মাছের আমদানি সেভাবে হচ্ছে না। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে দেশি প্রজাতির কয়েক রুই কাতলা ছাড়া আসলে অন্যান্য মাছগুলো অনুপস্থিত রয়েছে এখানে, বিশেষ করে সাগরের মাছ। এই সাগরের মাছ না থাকার কারণে কিন্তু মাছের দামও কিন্তু বাড়তি রয়েছে। আর কারণ সাগরের মাছ যত বেশি বাজারে আসে, সাধারণ মানুষের জন্য ক্রয় ক্ষমতার মধ্যেও এই মাছটি থাকে এবং সেই মাছগুলো কিনে সাধারণ ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায়। আমরা যদি বলি যে মাছের দাম কেমন, এর প্রভাবও কিন্তু এই মাছ বাজারে পড়েছে। আমরা দেখেছি যে এই মাছ বাজারে অন্তত 50 টাকা, 30 থেকে 50 টাকা পর্যন্ত মাছের দাম বৃদ্ধি পেয়েছে যে মাছগুলো বিক্রি হচ্ছে। কারণ মাছের স্বল্পতা রয়েছে, আর এই সুযোগে আসলে ব্যবসায়ীরা তাদের দামও বাড়িয়ে দিয়েছে। এখানে একটু উল্লেখযোগ্য যে এখানকার প্রতিদিন এখানে কয়েক কোটি টাকা এখানে লেনদেন হয়ে থাকে এবং এখান থেকে এই মাছগুলো কিন্তু এই দক্ষিণ খুলনা অঞ্চলের চাহিদা মিটিয়ে কিন্তু এই মাছগুলো দেশের বিভিন্ন প্রান্তে যায় এবং এছাড়াও দেশের বাইরেও এইখান থেকে মাছ যায়। বিশেষ করে চিংড়ি মাছ হিমায়িত, এছাড়া কিন্তু ইলিশ মাছের দেখা কিন্তু এই বাজারে খুব বেশি পাওয়া যাচ্ছে না। বরিশাল অঞ্চল থেকে বেশ কিছু ইলিশ এই বাজারে আসছে, সেটার দামও কিন্তু আকাশ ছোঁয়া এবং সাধারণ মানুষের নাগালের বাইরে। তবে আজকে বৃষ্টি পড়ছে, গত কয়েকদিন সাগরে নিম্নচাপটা কেটে গেলে এবং আরও 15 দিন রয়েছে নিষেধাজ্ঞার, এই নিষেধাজ্ঞাটা যদি উঠে যায় তাহলে কিন্তু বাজারে মাছের সরবরাহ বাড়বে এবং মাছের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসবে, এমন কথা বলছেন এখানকার ব্যবসায়ীরা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজার থেকে মাছের আমদানি এবং মাছের বিক্রি এবং বর্তমান যে মাছের দরদাম তার সর্বশেষ খবর। ধন্যবাদ তরিকুল। খুলনা থেকে মাছ মাংসের সরবরাহের খবর জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। ঝিনাইদহের পাইকারি বাজারে পেঁয়াজের দাম মন প্রতি বেড়েছে 200 থেকে 300 টাকা। সপ্তাহ ব্যবধানে 3000 টাকা মনের পেঁয়াজ বিক্রি হচ্ছে 3200 থেকে 300 টাকায়। জেলার সবচেয়ে বড় পাইকারি বাজারে পেঁয়াজের হাট নতুন বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। নতুন বাজার পাইকারি পেঁয়াজের হাটে আমরা এই মুহূর্তে রয়েছি। ঝিনাইদহের সবচেয়ে বড় যে পেঁয়াজের হাট শৈলকুপার, এই নতুন বাজার পেঁয়াজের হাট 300 টাকা মন দরে বিক্রি হচ্ছে যে পেঁয়াজ, সেই পেঁয়াজ কিন্তু গত সপ্তাহে একটু কম ছিল। এই 300 টাকার হেরফের কিন্তু প্রায় হচ্ছে, অর্থাৎ পেঁয়াজের বাজার একটু অস্থিতিশীল রয়েছে, উঠানামা করছে পেঁয়াজের বাজার। কৃষকেরা বলছে যে তাদের যে উৎপাদন খরচ বরাবরের মতো, সেই উৎপাদন খরচের সাথে কিন্তু মিল দেখে পেঁয়াজের দাম উঠানামা করছে না। তাদেরকে প্রতি মুহূর্তে কিন্তু এই পেঁয়াজ কেনা বেচায় ক্ষতির শিকার হচ্ছে। তারা দাম আরও বৃদ্ধি চায়, বিশেষ করে ঔষধ সহ বিভিন্ন রকমের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে বলে কৃষকরা বলছে। ব্যবসায়ীরা বলছে সরবরাহ কিছুটা কম। এখানে আমরা দেখেছি যে এই যে দামের কথা কৃষকরা বলছে যে তারা দাম আরও বৃদ্ধি চায়, তবে 3000 টাকার পেঁয়াজ 3300 টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে। এর আগে কিন্তু 3100 টাকা দাম ছিল। ঝিনাইদহের মধ্যে সবচেয়ে বড় পাইকার বাজার এটি। মৌসুমের সময় প্রতি হাটে এখান থেকে 50-60 ট্রাক করে পেঁয়াজ দেশের নানা প্রান্তে পৌঁছে যায় এবং এই পেঁয়াজ এখান থেকে সারা দেশের ব্যবসায়ীরা কিন্তু এখানে আসে। এই মুহূর্তে আমরা যেটি বাজারের অবস্থা দেখেছি যে সরবরাহ কিছুটা যেটি কম রয়েছে। ব্যবসায়ীরা বলছে যে তারা কিন্তু এই যে আমদানি যে করা যে পেঁয়াজ, সেই পেঁয়াজ আনার ক্ষেত্রে অনেক দাম পড়ে যাচ্ছে। এই কারণে কিন্তু আমদানি করা পেঁয়াজও কম আসছে। 4500 থেকে 5000 টাকা মন দরে এই গুটি পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে। তো ঝিনাইদহের শৈলকুপার এই পাইকার পেঁয়াজের হাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। ঈদ পরবর্তী নওগাঁর বাজারে কমেছে দুধের দাম। প্রতি লিটারে 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। প্রতিদিন সকালে বিক্রি হয় প্রায় লাখ টাকার দুধ। এই নিয়ে উপজেলা সদরের বকচত্বর মোড় থেকে জানাবেন সহকর্মী আব্বাস আলী। আব্বাস, নওগাঁর বাজারে দুধের দরদাম এবং বেচাকেনা সম্পর্কে বিস্তারিত জানাবেন।
জ্যোতিকা, ঈদ পরবর্তী সময়ে আসলে দুধের চাহিদা কমে আসায় প্রতি লিটারের দাম কমছে 10 থেকে 15 টাকা, অর্থাৎ ঈদের কিছু আগে এবং কিছু পরে আসলে প্রতি লিটার দুধ 90 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে এখন দাম কিছুটা কমে এসেছে চাহিদা কমে আসার কারণে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বকচত্বর মোড়। আজ আসলে ভোর থেকে বৃষ্টি হয়েছে, এখনো চলমান রয়েছে। আর এই বৃষ্টি হওয়ার কারণে আসলে যারা খামারি বা কৃষক রয়েছেন তারা দুধ নিয়ে এসেছেন অল্প পরিমাণ, আরও হয়তো আসবে। তবে গোয়ালের সংখ্যাও কিছুটা কমে গেছে। আজ এই বাজারে দুধ বিক্রি হচ্ছে 50 টাকা থেকে সর্বোচ্চ 55 টাকা পর্যন্ত। তবে যে পরিমাণ দুধ এখানে বিক্রি হচ্ছে তা আসলে অল্প পরিমাণই বলা যায়। তবে খামারি যারা আছেন তারা বলছেন যে যেহেতু কিছুদিন আগেও দুধের দাম বেশি ছিল, এখন কমে এসেছে, কারণ দানাদার খাবারের দাম বেশি, এছাড়া অন্যান্য খাবারের দাম বেশি হওয়ার কারণে তাদের যেহেতু অল্প পরিমাণ অল্প টাকায় তারা বিক্রি করছেন, এই কারণে তাদের কিছুটা লোকসান দিয়েই বিক্রি করতে হচ্ছে বলা যায়। তবে যারা আসলে গোয়াল রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা অল্প দামে তারা দুধ কিনে ছানা উৎপাদন করছেন। আর এই বাজারে প্রধান ক্রেতা বলা যায় যে গোয়াল এবং স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা আসলে খাবারের জন্য অনেকেই দুধ কিনছেন। আর যারা গোয়াল রয়েছেন তারা এখান থেকে দুধ কিনে ছানা উৎপাদন করে বিভিন্ন মিষ্টান্নের দোকানে আসলে তারা সরবরাহ করে থাকেন। আর এখানে যে পরিমাণ দুধ বেচা কেনা হয় তার বলা যায় যে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার ব্যবধানে প্রায় লক্ষাধিক টাকার দুধ এখানে বেচা কেনা হয়ে থাকে। আর খামারি যারা রয়েছেন তারা আসলে ভোরের আলো ফোটার পর থেকে দুধ বিভিন্ন যানবাহন করে নিয়ে আসেন এবং চলে প্রায় সকাল 9:30 10টা পর্যন্ত। তারা বলছেন যে দুধের দাম যদি কিছুটা বেশি হয় তাহলে তাদের জন্য আসলে লাভবান হবেন এবং তারা দুধ বিক্রি করতেও আসলে স্বাচ্ছন্দ্যবোধ। যেহেতু আজ বৃষ্টি হচ্ছে, দুজন গোয়ালকে আমরা দেখেছি যে তারা সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত দুধ কিনেছেন। এই ছিল আমার কাছে দুধের বাজার থেকে সবশেষ। নওগাঁর বাজারে দুধের দরদাম জানাতে সহকর্মী আব্বাস আলী যুক্ত ছিলেন। এখন সকালে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। নোয়াখালীর চৌমুহনীতে চলছে জলাশয় দখলের মহোৎসব। সরকারি পুকুর, খাল ভরাট করে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা। এতে একদিকে ব্যাহত হচ্ছে জেলার পানি সরবরাহ, অন্যদিকে পানি চলাচলের পথ ব্যাহত হওয়ায় বর্ষায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগ বাড়ে ব্যবসায়ী ও স্থানীয়দের। বিস্তারিত সহকর্মী নাসিম শুভর প্রতিবেদনে। দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র নোয়াখালীর চৌমুহনী। চন্দ্রগঞ্জ, ছাতারপাইয়া, আটিবাড়ি ও তুলাতুলি এই 4টি খালের মোহনার সংযোগস্থল থেকে এর নামকরণ। তবে সময়ের পরিক্রমায় দখলের শিকার হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে এসব খাল। একসময় চৌমুহনীর সাথে চাঁদপুর, ভৈরব, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন বন্দরের নৌপথে যোগাযোগ ছিল। বাজারের চারপাশে প্রায় 37 একর জায়গা জুড়ে ছিল ছোট বড় 33টি সরকারি পুকুর আর দিঘি। তবে বর্তমানে এসব পুকুরের চারপাশ ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বিভিন্ন স্থাপনা। পুকুরের পাশাপাশি খালগুলোর দুপাশও দখলে নিয়েছেন প্রভাবশালীরা। এতে প্রায় বিলুপ্তির পথে চৌমুহনীর জলাশয়গুলো। ছোটবেলা খাল পোয়া পরিষ্কার ছিল এবং মাছ ছিল। খাল দিন দিন ছোট হইতেছে, কাঁচরা আবর্জনা সবকিছু বইতেছে। কিছু দখল হচ্ছে, কিছু হচ্ছে যে আমরা এটার প্রায় ময়লার ভাগাড় বানাই ফেলছি। এতে একদিকে সুপেয় পানি থেকে বঞ্চিত হচ্ছেন পৌরবাসী, অন্যদিকে জলাশয় দখলের ফলে ব্যাহত হচ্ছে পানি চলাচলের পথ। সামান্য বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এ অবস্থায় অবৈধভাবে দখল করা এসব পুকুর ও দিঘি দ্রুত উদ্ধারের দাবি স্থানীয় ও ব্যবসায়ীদের। ময়লা ফেলে ফেলে ভরাট করছে, এরপর নতুন নতুন ভবন নির্মাণ করছে। 8-10টা দিঘি সহ আপনার কয়েকশো জলাশয় ছিল, কিন্তু সেই জলাশয়গুলিও প্রায় ভরাটের পথে। খালে কোনো পানি নেই, সবগুলো ঘর দরজা করে ব্লক করে দেখছে, এখন যাওয়ার কোনো পথ নেই। পুকুরগুলো আছে, এই পুকুরগুলোকে সংস্কার করে অন্তত বিশেষ করে আগুন লাগার বিপদ মুহূর্তে যাতে আমরা অন্তত ওখান থেকে পানিটা ব্যবহার করে আমরা বাঁচতে পারি। ফায়ার সার্ভিসের তথ্য মতে চৌমুহনী বাজার ও তার আশেপাশের এলাকায় গত 1 বছরে ছোট বড় মিলিয়ে 54টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় 2 কোটি 19 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ড ঘটলে আশেপাশের পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের কর্মীদের। যেই ডোবাগুলি এখনো আছে সেগুলি যদি পুনরায় আবার খনন করে পরিষ্কার করে সেখানে পানি রাখার ব্যবস্থা করা হয় এবং ওয়াটার রিজার্ভারের ব্যবস্থা করা হয় তাহলে অগ্নি নির্বাপনে আমাদের অনেক সুবিধা হবে এবং মানুষের জনগণের মাল সম্পদের রক্ষা করা সম্ভব হবে। জনপ্রতিনিধিরা বলছেন অতি দ্রুত পুকুর, দিঘি ও জলাশয় বেদখল এবং ভরাট রোধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দখল হওয়া পুকুর ও দিঘিগুলো শিগগিরই উদ্ধারের আশ্বাস দেন তারা। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আমাদের কার্যক্রম অলরেডি চলমান। আমরা এগুলো রক্ষা করার জন্য যা যা করার ইনশাআল্লাহ আমরা সে কাজটি করব। বেদখলে থাকা জলাশয়গুলো পুনরায় দখলমুক্ত করে ব্যবহার উপযোগী করা হলে উপকৃত হবেন ব্যবসায়ী ও স্থানীয়রা। সেই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এখন নোয়াখালী। নওগাঁর পুকুরে পুকুরে বাড়ছে রঙিন মাছ চাষ। এই পেশায় শিক্ষিত যুবকরা আগ্রহী হওয়ায় কমছে বেকারত্ব। তবে মাছ পরিবহনে বিশেষ কোনো ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছেন চাষিরা। নওগাঁ প্রতিনিধি আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বর্তমানে অনেকেরই শখের বেশ খানিকটা জায়গা দখল করে আছে অ্যাকোরিয়াম। বাসা, রেস্টুরেন্ট কিংবা অফিসে শোভা পাচ্ছে নানা প্রজাতির রঙিন মাছ। দিন দিন এই মাছের বাড়তি চাহিদায় বৃদ্ধি পাচ্ছে চাষও। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে রঙিন মাছ চাষ প্রদর্শনীর মাধ্যমে উৎসাহী করা হচ্ছে মাছ চাষিদের। জেলার বদলগাছি উপজেলার কামারবাড়ি গ্রামের মাছ চাষি আবু রায়হান 4 বছর আগে ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন। প্রথমে চেষ্টা করে সফলতা না পেলেও হতাশ হননি। গত 2 বছরে 5টি পুকুরে সফলতার সাথে বাহারি কই, কার্প, কমেট, বাটারফ্লাই, অরেন্টা ফিশ ও গাপ্পি মাছ চাষ করছেন। এবছর প্রায় 1.5 লাখ টাকার মাছ বিক্রির আশা তার। 30,000 টাকা খরচ করার পর যখন পেটে ডিম আসছে তখন এই মাছগুলো আমি হাসারির থেকে বের করে আনে বড় করছি। আগামী কয়েকদিনের ভিতর এই মাছগুলো আমি বিক্রি করব। রজাকপুর মহল্লায় রঙিন মাছের খামার করেছেন যুবক কামরুজ্জামান। শখের বসে 5 বছর আগে 700 টাকার রঙিন মাছ দিয়ে শুরু করলেও এখন তার খামারে 45 প্রজাতির প্রায় 20 লাখ টাকার মাছ রয়েছে। সব খরচ বাদ দিয়ে মাসে তার আয় 40 থেকে 45 হাজার টাকা। মূলত 700 টাকা দিয়ে প্রাথমিক অবস্থায় শখের বসে শুরু করি, তারপরে এটা আস্তে আস্তে বিজনেস আকারে পরিণত হয়। এখন আমার খামারে প্রায় 45 প্রজাতির রঙিন মাছ রয়েছে। আগ্রহী চাষিদের বাহারি মাছ চাষে সার্বিক সহযোগিতা করছে বেসরকারি উন্নয়ন সংস্থা মৌসুমী। 2 জন সদস্যকে আমরা বাহারি মাছ চাষ প্রদর্শনীর জন্য প্রায় 7 প্রজাতির বাহারি মাছ দিয়েছি এবং এই মাছ থেকে তারা বাচ্চা উৎপাদন করে এখন 2 জন মিলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার বাহারি মাছ উৎপাদন করেছে। আমরা চাই এটা প্রত্যেকটা চাষি চাষ করুক, কারণ এটা একটা ভালো একটা বিজনেস এবং এর থেকে অনেক প্রফিট হয় এবং বর্তমান বাজারে এবং আন্তর্জাতিক বাজারও এর কদর এখন বর্তমানে অনেক। জেলায় চাহিদার তুলনায় রঙিন মাছের উৎপাদন কম, তাই শৌখিনদের চাহিদা মেটাতে জেলার বাইরে থেকে মাছ সরবরাহ করতে হয়। রঙিন মাছের ব্যাপক চাহিদা, কিন্তু নৌকার সঠিক কিছু লোক আছে তারা এটা নিয়ে যায় বাসায় পালার জন্য, এবং চাষে এই মাছ নিয়ে আসে, ওই মাছ নিয়ে আসে, আবার নৌকার পাওয়া যায় না, বাইরে থেকে আমদানি করতে হয় আমাদের। রঙিন বা বাহারি মাছ চাষ করে এখন অনেকেই দেখছেন লাভের মুখ। তবে এই মাছ বিভিন্ন স্থানে পাঠানোর জন্য বিশেষায়িত পরিবহন ব্যবস্থা থাকলে চাষ আরও বৃদ্ধি পাবে। মৎস্য অধিদপ্তর থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে বলে জানান এ কর্মকর্তা। অ্যাকোরিয়াম মাছের উপরে নতুন প্রদর্শনী স্থাপন বা পরামর্শ প্রদানের জন্য বা প্রশিক্ষণের জন্য আমাদের ব্যবস্থা রাখা হবে। এই ধরনের আমাদের সামনে প্রকল্প আসবে, তখন আমরা এই ধরনের অ্যাকোরিয়াম যারা মাছ চাষ করছে তাদেরকে আমরা সহায়তা দিব প্রকল্পের মাধ্যমে। জেলায় প্রায় 15 জন চাষি রঙিন মাছ চাষ করছেন, যেখানে তাদের মাসে বিক্রি প্রায় 16 লাখ টাকা। তবে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে খামারির সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান। এখন নওগাঁ। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে মন্থর অবস্থানে কানাডার চাকরির বাজার। বেকারত্বের হার পৌঁছেছে 6.2%। নতুন অভিবাসীরা সবচেয়ে ঝুঁকির মুখে বলে সতর্ক করেছে ব্যাংক অফ কানাডা। পুরাতন কর্মীরাও রয়েছেন চাকরি হারানোর শঙ্কায়। কানাডা থেকে সহকর্মী সৈয়দ ইফতেখার জানাচ্ছেন বিস্তারিত। কানাডায় এসেছি 6 মাস হলো, ওয়ার্ক পারমিট পেয়েছি 2 মাস, কিন্তু কাজ পাচ্ছি না। জব মার্কেটের অবস্থা খুবই খারাপ। মাঝের অংশে দেশ বিদেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরা হয়েছে। শেষ লাইনে বলা যে কোনো কাজ করতে আগ্রহী। দেশীয় বিভিন্ন গ্রুপে এমন পোস্ট এখন দেখা যায় বেশ নিয়মিতই। চাকরি না পেয়ে হতাশায় পড়ে কষ্টের অনুভূতি প্রকাশের পরও দেখার কেউ নেই। আদতে চাকরি কম, সে তুলনায় প্রতিযোগিতা বেশি। ছোটখাটো কাজই মূল্যবান হয়ে উঠছে এই বাজারে। তাই নিজের মন মতো কাজ পাওয়াটা সোনার হরিণ জোটানোর চেয়েও বেশি কিছু। কয়েকদিন আগেও পরিস্থিতি এমন ছিল না। কোভিড কালের পর আর বিস্তৃত হয়নি কর্মসংস্থান, আর এতেই বিধিবাম। আফটার দ্য কোভিড পরবর্তী সময়টাতে আসলে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এন্ট্রি হয়েছে। বিশেষ করে আমি যদি বলি সাব কন্টিনেন্ট, যে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ। তো এখন এই স্টুডেন্টগুলো কিন্তু গ্র্যাজুয়েটেড হয়ে কিন্তু ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে। গত 6 মাস ধরে কিন্তু এরা বের হইতেছে। তো এখন এই সিচুয়েশন এবং বিশ্ব অর্থনৈতিক যে পরিবেশ এবং পরিস্থিতির প্লাস পাশাপাশি কানাডাতে যে ইনফ্লেশন সহ জব মার্কেটটা বেশ স্কুইজ হয়ে গেছে। কানাডায় এখনও যে কয়টি সেক্টরে কাজের সুযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হল তথ্য প্রযুক্তি, অবকাঠামো আর স্বাস্থ্যসেবা। সার্বিকভাবে যেসব চাকরির আবেদন বাংলাদেশিরা করতে চান তাদের জন্য কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেন তিনি। জব স্পেসিফিক রেজুমি তৈরি করে, কাভার লেটার সহ মডিফাই করে, এবং বিভিন্ন স্পেসিফিক্যালি বিভিন্ন এআই টুলস আছে। ফর ইনস্টেন্স গ্রামারলি এআই টুলস আছে, এরপরে জব স্ক্যান একটা আছে। এগুলোর হেল্প নিয়ে যাতে তারা স্পেসিফিক রেজুমিটা সাবমিট করে, তাহলে তারা জবের ক্ষেত্রে ভালো করতে পারে। কানাডায় চাকরির বাজার শুধু কয়েকটি দেশের নাগরিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে রয়েছে বৈচিত্র্যও। তাই পাল্লা দিয়ে চলাটা গুরুত্বপূর্ণ, নয়তো কাজ হারানোর নজিরও বাড়ছে দিন দিন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।